আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে উপস্থাপন করব 16.3 থেকে পরবর্তী যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু গত দিনের তুলনায় একটু বেশি ইম্পর্টেন্ট। এটা আমরা কেয়ারফুলি করব যাতে পরীক্ষা আসলে আমরা দিতে পারি। সবগুলো ইম্পর্টেন্ট, যেমন এখানে ছিল 7, 8, 9, তিনটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এছাড়া তোমার কিছু চিত্র দেওয়া আছে, চিত্রগুলোর ক্ষেত্রফল নির্ণয় করে সবই পারবো আমরা, না পারার কোনো কারণ নেই। তো চলো প্রথমে আমরা শুরু করি 7 নাম্বারটা, যেটা আগে আমাদের পড়া ছিল, তারপর আমরা এখন রিভিশন ক্লাসে একটু যত্ন করে করতেছি যাতে আমরা সবাই এগুলো পারি। 7 নম্বরে যেমন দেওয়া আছে, একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার এবং পিছনের চাকার ব্যাস 35 সেন্টিমিটার। তোমরা খেয়াল করে দেখবে যে কার ছাড়া অন্যান্য বাস বা ট্রাকগুলোতে দেখা যায় যে সামনের চাকাগুলো তুলনামূলক একটু ছোট হয়, পিছনের চাকাগুলো কিন্তু তুলনামূলক একটু বড় হয়। এই জন্য এখানে বলা হয়েছে একটা গাড়ি, যে গাড়ির সামনের চাকার ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার, পিছনের চাকার ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার। তার মানে পিছনের চাকাটি একটু বড়, সামনের চাকাটি তুলনামূলক ছোট। এখন প্রশ্ন হলো 88 মিটার পথ যেতে, 88 মিটার, তাহলে 88 মিটার কি একটা নির্দিষ্ট দূরত্ব। এই দূরত্ব তো এমনি এমনি যেতে পারবে না, চাকাগুলো কি করতে হবে, ঘুরতে হবে। তো 88 মিটার পথ যেতে সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে। তার মানে রেজাল্ট যদি ফ্র্যাকশন আসে ওখান থেকে আমাকে পূর্ণ সংখ্যা নিতে হবে, নাহলে পূর্ণ সংখ্যা ঘোরার সংখ্যাটা আমরা ফ্র্যাকশন করতে পারবো না। ঠিক আছে, তো ওখানে আমাদের কি করতে হবে, পূর্ণ সংখ্যা নিতে হবে। তো এখন হলো সামনের চাকাটা পিছনের চাকা অপেক্ষা কত পূর্ণ সংখ্যক বার বেশি করে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এটা কিভাবে নির্ণয় করবো, আগে আমাকে থিঙ্ক করতে হবে প্রশ্নটা কি বলেছে, আমাদের আনসারটা কি হওয়া উচিত। তাহলে যেহেতু চাকা ঘোরাচ্ছে তার মানে এটা বৃত্তাকার, এটা কি বৃত্তাকার। তাহলে সামনের চাকাটা 88 মিটার পথ যেতে তাকে কতবার ঘুরবে সেটা আমাকে বের করতে হবে। তাহলে ঘোরাটা কেমনে বের করব, যদি আমরা চাকার পরিধি বের করতে পারি। কি বের করব, চাকাটির পরিধি। তাহলে চাকাটির পরিধি হচ্ছে কোনো চাকায় একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, এটা আমাদের জানা থাকতে হবে। তাহলে এখানে যখন সামনের চাকার ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার, পরিধি কি, তাহলে ব্যাস ইন্টু পাই গুণ করলে আমরা সামনের চাকার পরিধি পেয়ে যাব। তার মানে চাকাটা যদি একবার ঘুরে তাহলে অত মিটার দূরত্ব অতিক্রম করবে। উল্টো করে যদি বলা যায় যে অত মিটার পথ অতিক্রম করতে চাকাটি ঘুরবে একবার, তাহলে 88 মিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে আমরা কিন্তু ঠাস করে পেয়ে যাব। একইভাবে আমরা কি করব, পিছনের চাকারও পরিধি নির্ণয় করে 88 মিটার পথ যদি সে কতবার ঘুরে সেটা বের করব, দেন দুটার পার্থক্য দিয়ে দিলে আমরা কি উত্তর পেয়ে যাব, যে কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরছে। তাহলে এবার আমরা চলে যাচ্ছি, দেখো প্র্যাকটিক্যালি। হ্যাঁ, তাহলে সামনের চাকা পিছনের চাকা, আমরা ধরে নিচ্ছি সামনের চাকাটা একটু ছোট, পিছনের চাকাটি একটু বড়, কল্পনা। হ্যাঁ, তাহলে এই সামনের চাকার ব্যাস যেহেতু দেওয়া আছে 28 সেন্টিমিটার, পিছনের চাকা যার ব্যাস দেওয়া আছে 35 সেন্টিমিটার। কিন্তু এখানে তোমার একটা বিষয় খেয়াল করতে হবে, আমাদের এককটা নিয়ে একটু ঝামেলা আছে। এখানে কিন্তু ব্যাসগুলো সেন্টিমিটারে দেওয়া, দূরত্ব কিন্তু 88 মিটারে দেওয়া আছে, যেটা কিন্তু অনেকেই ঠাস করে ভুল করে ফেলতে পারে। যাতে আমরা এগুলো খেয়াল রাখতে পারি, কোনোভাবেই যেন ভুল না হয়। তাহলে যেহেতু সেন্টিমিটারে আছে, আমরা পরিধিটাও সেন্টিমিটার নিচ্ছি, বাট দূরত্বটা মিটার আছে, ওখানে সেন্টিমিটারে আমরা কনভার্ট করে নিব। সবাই বুঝতেছো? তাহলে আমরা করতেছি কত নাম্বার, এটা মেবি 7। হ্যাঁ, তাহলে এটাকে ধরে নিলাম সামনের চাকা, এটা কি পিছনের চাকা। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি লিখতেছি, যে একটি গাড়ির সামনের চাকার, চাকা যেহেতু বৃত্তাকার এটার উল্লেখ করা দরকার নেই। হ্যাঁ, সামনের চাকার ব্যাস d সমান 28 সেন্টিমিটার। অতএব সামনের চাকার
পরিধি প্রথমে বের করে নাও, পরিধি মানে কি ডি পাই, তাহলে এখানে পাইলাম 28 পাই সেন্টিমিটার। এখানে ভাঙার দরকার নেই, এরকমই থাক 28 পাই সেন্টিমিটার। পিছনের চাকার সামনের চাকার ব্যাস 28 সেন্টিমিটার, তাহলে পিছনের চাকার ব্যাস কত দেওয়া আছে 35 সেন্টিমিটার। পিছনের চাকার পরিধি ডি পাই মানে 35 পাই সেন্টিমিটার। পাইগুলো আমরা পরে মানগুলো বসানোর ট্রাই করব। ওকে, আচ্ছা এবার আমাদের কি করতে হবে দেখো, আমরা জানি কোন চাকা একবার ঘুরলে উহার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। কোন চাকা একবার ঘুরলে উহার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। এই যে একবার দিস ইজ ঘোরার সংখ্যা। ওকে, অনেকে বুঝবো না তাই আমরা বুঝে নিলাম। তাহলে কোন চাকা একবার ঘুরলে উহার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে আমরা লিখতেছি মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব 88 মিটার। 88 ইন্টু 100, তাহলে আমরা সামনের চাকার পরিধি পেয়ে গেছি, পিছনের চাকার পরিধি পেয়ে গেছি, কোন চাকায় একবার ঘুরলে উহার পরিধি সমান দূরত্ব অতিক্রম করে, এটাও কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে টোটাল দূরত্ব কত 8800 সেন্টিমিটার। ওকে, এখন এই দূরত্ব অতিক্রম করতে সামনের চাকা কয়বার ঘুরবে, পিছনের চাকা কতবার ঘুরবে, এরপরে আমরা পার্থক্য দিলেই কিন্তু পেয়ে যাব যে কোনটা বেশি ঘুরে। স্বাভাবিকভাবে বেশি তো অবশ্যই ছোটটা ঘুরবে, কিন্তু কত পূর্ণ সংখ্যক বার বেশি ঘুরবে সেটাই আমাকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে দেখো কত পূর্ণ সংখ্যক বেশি ঘুরলো। তাহলে এখানে আমাদের চিত্রটা এখন মুছে দিয়ে, চিত্রটা আসলে প্রয়োজনে আমরা বুঝে ফেলছি এটা সামনের চাকা এটা পিছনের চাকা। তো তাহলে আমাদের লেখাগুলো একটু ভালো হবে। এখন সামনের চাকা এই 28 এত সেন্টিমিটার, দূরত্ব অতিক্রম করে
একবার ঘুরে। কোন চাকা এত সেকেন্ডের দূরত্ব অতিক্রম করতে কয়বার ঘুরে? একবার, কারণ তার পরিধি কত? এইটা। তো পরিধি সমান দূরত্ব অতিক্রম সে কয়বার ঘুরবে? একবার। তাহলে তুমি ডাইরেক্ট লিখবে অতএব সামনের চাকা এত সেন্টিমিটার, তুমি এক লেখার দরকার নেই, হ্যাঁ, এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে ঘুরবে 880028 পাই। ক্যালকুলেশন করে তোমরা মানটা একটু বসাও যে কত আসবে। তাহলে আমরা সামনের চাকার পরিধি কত পেয়েছি? 100 বার প্রায়, নাকি? তাহলে এখানে কত আসে? 100 এতবার প্রায়। তুমি ক্যালকুলেশন করে দেখো তো কত আসে। 100.04, এতবার প্রায় দিয়ে দাও, অসুবিধা নেই। এবার এখানে লিখি পিছনের চাকা 35 পাই, এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে একবার ঘুরে। তাহলে 88 দিয়ে এত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে কয়বার ঘুরবে? 35 পাই। তোমরা একটু মান বসাই দিও, আমি তো মান বসাই দিচ্ছি না, ডাইরেক্ট দিয়ে দিতেছি। তাহলে 35 × 3.1416, এরপরে দিও 80 বার প্রায়। তাহলে এটা এখানে আমরা বের করলাম 100 বার প্রায়। এখানেও মানটা বসাই দিলে, তোমরা একটু মানটা বসাই দিও, নাহলে বেশি অ্যাডভান্স হয়ে যাচ্ছে। যে 28 × 3.1416, এরপরে এটা দিয়ে দিও 100 বার। ওকে, আর সামনেটা পিছনেটা কত দিলাম? 80 বার। তাহলে আমরা পেয়ে গেছি 100, এখানে 80। তাহলে কত পূর্ণ সংখ্যা বেশি ঘুরবে? বুঝলেন? তাহলে আমরা এই জায়গাটা পরিষ্কার করে আর সুন্দর করে লিখতে পারবো, কারণ তোমরা এমনিতেই বুঝবা, বড় ক্লাসে পড়ো। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, অতএব সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা, এইভাবে তুমি দিয়ে দেবা 20 বার বেশি ঘুরবে। অতএব সামনের চাকা পিছনের চাকা অপেক্ষা 100 - 80 মানে 20 বার বেশি ঘুরবে।
তাহলে আমি মনে করি যে সবাই বুঝতে পারছো, না বোঝার কোনো কারণ নেই, খুব সিম্পল। তবে 2-4টা কথা আমাদের মনে রাখতে হবে। অনেকেই ধরো যে প্র্যাকটিস কম করে বিধায় একটু ভুলে যায়, আর যারা প্র্যাকটিস করে তারা তো এমনিতে মনে রাখবে। হ্যাঁ, তাহলে এটা আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি। জয়িতা বুঝতে পারছো? ওকে। রিদিতা? ওকে। ফারিয়া? ওকে, থ্যাংক ইউ। তাহলে আরো যারা আছো আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝো তাহলে তো আমাদের রাস্তা আছে, এখন আমরা অবশ্যই চ্যানেলে আপলোড করা হয়ে থাকে, তোমাদের সুযোগ থাকলে সময় থাকলে তোমরা একটু দেখে নিবা, তাহলেই হয়ে যাবে। তুলতুল, মানসিব, সহিষ্ণু, নাজিব বুঝতে পারছো তো? রিদওয়ান? ওকে। ফাইজা, মার্জিয়া, আদ্রিতা, মিথি, অনুভা, ধরে নিয়েছি সবাই বুঝতে পেরেছে আলহামদুলিল্লাহ। ইন্তেসার, কায়েস অলসো। তাহলে এবার আমাদের কাজ কি হবে দেখো। এবার আমরা মাথায় নিব অ্যানাদার ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 8। এটা কিন্তু সবসময় পরীক্ষায় থাকে, মনে রাখবে। পরীক্ষায় মানে এটা থাকে। রিভিশনে মনে হবে যে অঙ্কগুলো এত সহজ কেন, তাই না? কোনো প্রেশার নাই। আট নাম্বারে কিন্তু তোমাকে অবশ্যই কিন্তু চিত্র দিতে হবে। হ্যাঁ, এই চিত্র কথা কিন্তু খেয়াল রাখবা। 8-এর তথ্যের আগে আমরা সুন্দর করে পড়ে নেই। সেটা হচ্ছে যে একটি বৃত্তের পরিধি দেওয়া আছে 220 মিটার। ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে একটা বৃত্তের পরিধি, বৃত্তের মধ্যে আমরা কি আঁকবো? বর্গক্ষেত্র আঁকবো। কেমনে আঁকবো তোমাদের আগে অবশ্যই শেখানো আছে, এখন কতটুকু মনে আছে সেটাই বড় বিষয়। আচ্ছা, আমরা কল্পনাতে নিয়ে নিলাম এটি একটি কি বৃত্ত। ওকে, তাহলে বৃত্তের একটা ব্যাস নিয়ে নিলাম। কম্পাসের কাঁটা এখানে বসিয়ে আর এখানে বসিয়ে সমান বা অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ যদি এখানে নাও, এই পাশে এখানে দিলা, এখানে দিলা। তাহলে এই দুই জায়গা কল্পনা করে যদি তুমি এখানে বিন্দু চিহ্নিত করো, এখানে বিন্দু চিহ্নিত করো, ঠিক আছে? ব্যাসের দুই প্রান্তে কম্পাসের কাঁটা বসিয়ে ব্যাসার্ধ নিয়ে এই পাশে বৃত্তচাপ, এই পাশে আবার এখানে বসিয়ে এই পাশে, এই পাশে। হ্যাঁ, একে যদি আমরা এটা সংযোগ করি, করে বিন্দুগুলো চিহ্নিত করি, পরিধির উপরে দুটি বিন্দু, এই দুটো সংযোগ করে এই পরিধির উপরে দুটো বিন্দু যদি স্থির করি, এরপর যদি আমরা যোগ করে দেই, তোমরা দেখবে কি একটা বর্গ উৎপন্ন হবে। তোমাদের কিন্তু এমনিতেই মাথার মধ্যে আছে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এক সমকোণ, এটাও এক সমকোণ। আর এখানে যখন তুমি ব্যাসার্ধ নিয়ে আঁকবা, তাহলে এই দুটা মিলে এখানে সমকোণ তৈরি হবে, এখানে সমকোণ তৈরি, যার ফলে তোমার এটা অবশ্যই একটা বর্গ হবে। তাহলে এটাকে বলা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গ। তাহলে আমরা যদি নাম দেই এ বি সি ডি, বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গ। এই বর্গের এসি হলো কর্ণের দৈর্ঘ্য, এসি যেটা কর্ণ, এটাই হবে তোমার বৃত্তের ব্যাস। তার মানে তোমাকে মাথায় নিতে হবে যে একটা বৃত্তের এটার পরিধি দেওয়া আছে, তো পরিধি যদি দেওয়া থাকে ওই পরিধি থেকে আমরা একটা ব্যাস নির্ণয় করতে পারবো। যেটা ব্যাস হবে এটাই কিন্তু হবে বৃত্তে অন্তর্লিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেখানে আমরা একটি বাহুর দৈর্ঘ্য অবশ্যই বের করতে পারবো। কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে সেখানে একটি বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। আমরা জানি বর্গের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা এ ধরি, তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? যেহেতু এটা সমকোণ 90 ডিগ্রি, পিথাগোরাসকে স্মরণ করলে আমরা পেয়ে যাব এটা হবে √2a। তার মানে আমরা যা বলে নেই যে মনে করি ABCD একটি বৃত্তে অন্তর্লিখিত বর্গ। ABCD একটি বৃত্তে অন্তর্লিখিত বর্গ।
ইহার কর্ণ এসি হবে বৃত্তটির ব্যাস। দেওয়া আছে বৃত্তটির পরিধি, দেওয়া আছে বৃত্তটির পরিধি 220 মিটার। এবং বৃত্তটির ব্যাস ডি হলে পরিধি হবে ডি পাই মিটার। তাহলে এখান থেকে আমরা অবশ্যই প্রশ্ন মতে কি লিখতে পারবো, এই ডি পাই ইকুয়ালি 2 to 0। এখান থেকে ডি বের করে দিলাম 20/পাই। তাহলে আমরা ব্যাস পেয়ে গেলাম এত। আচ্ছা, এখানে লিখি অতএব বর্গটির কর্ণ এসি সমানই হলো ডি, অর্থাৎ 220/পাই মিটার। এইভাবে দিয়ে দিলাম। আমরা বলে দিয়েছি এখানে বৃত্ত অন্তর্নিহিত একটি বর্গ, ইহার কর্ণ হলো এসি, ইহার কর্ণ এসি হবে বৃত্তটির ব্যাস। তাহলে যেহেতু আমরা ব্যাসটা বের করে ফেললাম, তাহলে বর্গের কর্ণ কি ওই ব্যাসের সমান। এখন তুমি এখানে ধরে দিলা বর্গটির এক বাহুর দৈর্ঘ্য, আমরা সরাসরি পারি এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে, তাহলে আমরা ধরেছি বর্গটির এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে কর্ণের দৈর্ঘ্য হবে √2a মিটার। এটা আমাদেরকে জানা, এটা তোমাদের আর উল্লেখ করে দেওয়ার কোনো দরকার নেই। তাহলে বর্গের এক বাহুর দৈর্ঘ্য a মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, √2a মিটার। তাহলে আমরা আবারও বলতে পারবো প্রশ্ন মতে এই √2a সমানই 22/পাই। তাহলে এখান থেকে তুমি a বের করে ফেলো 220/√2পাই, যেখানে 220/√2 এর মান বসাই দিবা। হ্যাঁ, √2 × 3.1416 যা হবে এটাই হবে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, যেটা বের হবে। তাহলে আমাদের কি হবে, পায়ের মানটা আমরা চেষ্টা করব সবার শেষে ইউজ করা। তাহলে 59.517 মিটার ব্র্যাকেটে দিয়ে দিলাম প্রায়। তাহলে এই ছিল তোমার অঙ্ক, কিন্তু অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভেঙে চুটে আমরা একটু করলাম যাতে আমাদের এটা মনে থাকে এবং আমরা বুঝবো ইনশাআল্লাহ, না বোঝার কোনো কারণ নেই। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল। ও 49 না? আচ্ছা, হ্যাঁ এটা আমি লিখতে তাহলে ভুল করেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। 49.517, ভেরি গুড। সবসময় এটা একটু মনোযোগ থাকতে হবে। হ্যাঁ, কোনো সময় যদি লিখতে ভুল হয় ঠিক করে দিতে হবে। তাহলে আমি ওখানে আসলে 49 লেখা ছিল, আমি দেখতে ভুল করেছি। ওকে, তাহলে 49.517 মিটার প্রায়, এটাই কিন্তু অ্যান্সার।
অ্যান্সারও প্রায় লিখে দেবা। তাহলে তোমরা তো অনেক স্মার্ট এবং এখন তোমরা এগুলো খুবই ভালো পারো, না পারার কোনো প্রকার কারণ নেই। তাহলে আমরা 8 নম্বর অঙ্কটা কিন্তু সুন্দর করে ফেললাম, এখানে আমাদের কোনো সমস্যা হওয়ার কারণ নেই। তাহলে তোমরা যারা ক্লাস করতেছো এবং মনোযোগ দিয়ে দেখতেছো, আশা করি তোমাদের কোনো সমস্যার কথা না। শুধু এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমরা মনে রাখবো যে বৃত্তে অন্তর্লিখিত বর্গ মানেই হচ্ছে এই বর্গের যেটা কর্ণ হবে সেটাই হবে বৃত্তটির ব্যাস। এই তথ্যটুকু যদি মাথায় থাকে তাহলে তোমার এই অঙ্ক কোনোদিন ভুল হওয়ার সুযোগ থাকবে না। ওকে, যাক, আই থিঙ্ক সো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা তাহলে 9 নম্বরে চলে যাই। মানসিক, কি শুনতে পাচ্ছ আমার কথা? মানসিক, বুঝতে পেরেছো ঠিক মতো? না বুঝলে এখনই প্রশ্ন করো, কোথায় সমস্যা আছে। মানসিক আর শাহরিয়া নাফিস কি একটু আচ্ছা, ও শাহরিয়া নাফিসও তো আছে। ওকে, এই জাবিন তাসনিম, তুমি কি বুঝছো ঠিক মতো? ওকে, কিন্তু প্রশ্ন করলে তো উত্তর দাও উল্টা পাল্টা, তাহলে তুমি ভালো করে শিখবা। তাহলে এবার 9 নাম্বারটা দেখো। 9 নাম্বারে আমরা কি করতে পারি? নয় নম্বরে দেখতেছি যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এবার তোমার কথা হলো যে একটা বৃত্তের পরিধি যাই হোক, এটা হলো একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এবং প্রশ্নটা কি, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। খুবই ইম্পর্টেন্ট, কিছুই দেওয়া নেই, তারপরে তুমি সব কিছুই পাবা। একটা বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তো সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল, অর্থাৎ একটি বাহুর দৈর্ঘ্য যদি আমরা a ধরি, পরিসীমা কি হবে? 3a। আর একটি বৃত্তের পরিধি তোমাদের জানাই আছে যে 2πr। হ্যাঁ, তাহলে এখানে আমাদের আর দরকার, কারণ হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে, দুটারই ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে। তাহলে দেখি আমরা কিভাবে করতে পারি। তার মানে আমরা মাথায় নিচ্ছি একটি বৃত্ত আর একটা সমবাহু ত্রিভুজ। তাহলে একটি বৃত্ত একটি সমবাহু ত্রিভুজ, দুটারই পরিসীমা সমান। এটার পরিধি যে কটা, এটা পরিসীমা। পরিধি বা পরিসীমা তো একই কথা। হ্যাঁ, তাহলে এখানে যদি বৃত্তটির ব্যাসার্ধ আমরা r ধরি, তাহলে পরিধি কত পাবো? 2πr। প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি আমি a ধরি, তাহলে পরিসীমা কত পাবো? 3a। তার মানে দুটো দেখো সেম, যে একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা সমান। তার মানে এটা a ধরলে 3a আর ব্যাসার্ধ r ধরে পরিধি 2πr, এই দুটো জিনিস কি সমান। তো সমান ধরে এখান থেকে আমরা কি পাবো? তাহলে এই দুটো যদি ইকুয়াল হয়ে যায়, তাহলে এখান থেকে আমরা a বের করতে পারবো। তো এর মান যদি জানা থাকে, তাহলে আমরা সুন্দর করে এর ক্ষেত্রফল পাবো। যেহেতু ব্যাসার্ধ r জানা আছে, তার এর ক্ষেত্রফল আমরা পাবো। তারপরে এই দুটার অনুপাত করলে আমাদের যে রেজাল্ট হওয়া উচিত সেটা আমাকে করতে হবে। তাহলে আমরা প্রথমে ধরে নেই, ধরি বৃত্তটি ব্যাসার্ধ r একক এবং সমবাহু ত্রিভুজটির এক বাহুর দৈর্ঘ্য বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য
বৃত্তটির ব্যাসার্ধ হলো r একক আর সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে a একক। অতএব বৃত্তটির পরিধি আমরা ভালো করে জানি, এটা 2 পাই r একক এবং সমবাহু ত্রিভুজটির পরিসীমা 3a একক। তাহলে প্রশ্ন মতে কি বলা আছে, এই দুটো জিনিস তোমার সমান, তার মানে তুমি a পেয়ে গেলা 2 পাই r বাই 3, একটা a তুমি পেয়ে গেলা, যে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছো। এখন বৃত্তটির ক্ষেত্রফল পাই r স্কয়ার বর্গ একক আর সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। জান্নাত বলো দেখি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? জান্নাত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলাটা কি? পড়ালেখা ছেড়ে দাও, দিয়ে শুধু ঘুমাও, খাওয়া দাওয়া, বসে থাকো, তাহলেই হবে। বুঝতে পারছো? এই 3 দিন আগে রিভিশন দিলাম, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করে দেখিয়ে তারপরে অঙ্কগুলো করে আসলাম। এখন যদি তুমি এই ক্ষেত্রফল নির্ণয় ভুলে যাও, এটা দুঃখজনক না? ইন্তেসার কায়েস বলো তো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? তাহলে এরা কিভাবে মনে রাখলো বলো দেখি? দুঃখজনক, একবারে বেশি দুঃখ এটা। √3/4 একবারে দিলাম আমরা a স্কয়ার বর্গ একক। তাহলে এখানে যেটা আমরা করতে পারি, √3/4 আর এর মানটা আমরা বসাই দিলাম 2 পাই r/3, 2 পাই r/3 তার হোল স্কয়ার। এই জায়গাটুকুই তোমার একটু সুন্দর করে ক্যালকুলেশনটা করে নিতে হবে, নিলেই তোমার কিন্তু কাজটা একদম ইজি হয়ে যাবে। কিভাবে করব দেখো, এখানে আমরা মাথায় নিচ্ছি √3/4 থাক 2 স্কয়ার মানে 4, তাহলে এখানে দিচ্ছি আমরা পাই স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই কত 9। তাহলে তোমার দেখো 4 4 কিন্তু কেটে গেল, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি √3 বাই এই যে 9, 9 কে আমরা লিখতে পারি 3 √3 √3 লেখা যায় না এটা? তার মানে 9 কে ভাঙলে আমরা লিখব 3 গুণ 3, এখানে একটা 3 কে √3 √3 করে ফেললাম। একই কথা কেন এটা করা হয়েছে, ধরো যে এটা কেটে ফেলার জন্য। আর এখানে তোমার থাকলো পাই স্কয়ার r স্কয়ার, তার মানে উপরে থাকলো তোমার পাই স্কয়ার r স্কয়ার, নিচে তোমার থাকলো 3 √3। তুমি একটা মান পেয়ে গেলে পাই স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই 3 √3। যদি এখানে ক্যামেরা অনেক সময় দেখা না যায়, তাহলে আমরা এটা একটু উপরে লিখতে পারি। দেখো, তাহলে আমরা এটা একটু উপরে লিখলাম পাই স্কয়ার r স্কয়ার ডিভাইডেড বাই 3 √3। এই তাহলে এখান থেকে এই পুরো জিনিস থেকে আমরা এটা লিখে ফেলব। ওকে, এটা পেলাম কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক। তাহলে তুমি বৃত্তটির ক্ষেত্রফল জানো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল জানতে এমন ভাবে ক্ষেত্রফল দুটো বের করা হলো যেখানে দেখো তোমার পাই আছে আর আছে, তার মানে একটা ভালো কিছু আশা করা যেতে পারে। তাহলে ভালো কিছু আমরা কিভাবে পাবো? তাহলে এখান থেকে আসি। তাহলে এখন এদের ক্ষেত্রফলের অনুপাত এরা লিখতেছে, অতএব বৃত্তের ক্ষেত্রফল অনুপাত সমবাহু
ত্রিভুজের ক্ষেত্রফল, যেহেতু এখানে জায়গা নেই আমরা এখানে লিখতেছি যে বৃত্তের ক্ষেত্রফল আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা আমাকে নির্ণয় করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়েছি পাই আর স্কয়ার, এটা পেয়েছি আমরা পাই স্কয়ার আর স্কয়ার বাই 3√3। তাহলে এটাকে তুমি কি করতে পারবা, পাই আর স্কয়ার নিচে একবারে দিয়ে দিতে পারো, পাই স্কয়ার আর স্কয়ার 3√3। এবার যদি তুমি এটাকে উল্টাই দাও তাহলে তোমার একবারে মাত্রা নাও কাজ করতে পারে, উপরে 3√3 নিচে হলো তোমার পাই স্কয়ার আর স্কয়ার। তাহলে এবার আর স্কয়ার কি চলে গেল, একটা পাই চলে গেল, তাহলে তোমার থাকে 3√3 ডিভাইডেড বাই শুধু পাই। তার মানে এখান থেকে লিখতে পারবা 3√3 অনুপাত পাই, 3√3 অনুপাত পাই। এটাই কিন্তু আমাদের রেজাল্ট, 3√3 অনুপাত পাই। তাহলে দেখো কিছুই দেওয়া ছিল না, তারপরে কিন্তু আমরা রেজাল্ট একটা বের করে ফেললাম। এটা কিন্তু তোমার অবজেক্টিভও তুমি মনে রাখতে পারবা যে সূত্র আকারে দিয়ে দিলাম। যেমন পরিধেয় ব্যাসের অনুপাত কি হয়, ধ্রুব হয়, ঠিক তেমনি বৃত্তের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত হবে 3√3 অনুপাত পাই, 3√3 অনুপাত পাই, 3√3 অনুপাত পাই। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত 3√3 অনুপাত পাই। এটাই হলো আমাদের অ্যানসার। তাহলে এটা আসলে কঠিন না, এটা হলো তোমার শুধু একটু বুঝার বিষয়। যারা একটু নিজের থেকে বুঝতে পারবে, একটু চিন্তা করবে, তাদের কিন্তু এমনিতেই এটা হয়ে যাবে। কারণ জানোই যে একটা বৃত্তের কথা বলা হয়েছে, একটা সমবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। তো বৃত্তের পরিধি, পরিসীমা, এগুলো যদি আমাদের সূত্র মনে না থাকে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, উচ্চতা, হ্যাঁ, এগুলো যদি মনে না থাকে, এগুলো কিন্তু একবার রিভিশন দিয়ে কিন্তু বারবার পড়ায় আসা হচ্ছে, কিন্তু তারপরে কিন্তু দু একজনের প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। এটা কিন্তু অনেক দুঃখজনক। ওকে, আমরা এমনভাবে বড় হইতেছি এখন, এগুলো ছোটখাটো তথ্য আমাদের যেন সবসময় মাথার মধ্যে থাকে। যে কারণ তোমাকে যদি এখন একটা তোমার ছোট ভাই বা বোন যে কেউ থাকতে পারে, যদি ক্লাস 9-এ হয়, তুমি এখন 10-এ উঠছো, তো যদি বলে যে আমি এই অধ্যায়ের এই জিনিসগুলো পারি না, তাহলে তুমি কি তাকে পড়াইতে পারবে না? অবশ্যই পারতে হবে। কেন পারতে হবে? কারণ তুমি এটা বুঝে ফেলতেছো যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 এটা কিন্তু আর ঘোরার কোনো রাস্তা নেই তোমার। কারণ তুমি এটা এখন নিজে প্রমাণ করতে পারবা যে কিভাবে ক্ষেত্রফলটা আসছে। এটা তোমাকে দেখানো হয়েছে যে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 কিভাবে হলো, এটাও কিন্তু তোমরা নিজেরাই কিন্তু প্রুভ করতে পারবা। এই পর্যন্ত তোমরা শিখছো। এখন যারা মনে রাখতে চায়, যারা শিখতে চায়, যাদের ভিতরে এটা থাকতে চায়, তারা কিন্তু জীবনে এটা ভোলার কোনো সুযোগ নেই। আর যারা আছে আজকে কোনো রকমের কানের মধ্যে নিল, এই দিক দিয়ে কি সুন্দর করে বের করে দিল, শোনা লাগবে, শুনছে, এরপরে মনে রাখার তো আর কোনো ইচ্ছা নাই, তার মানে তারা কোনো মনে থাকবে না। ওকে, তো যাই হোক, আমি তোমাদের জন্য যেমন দোয়া করি এবং আশা করি তোমরা যেমন মনে রাখো, মানে এরকম অবহেলিত পড়ালেখা আমরা না করি, আমরা মনোযোগ দিয়ে একটু পড়বো, যাতে আমাদের পড়ালেখার মানটা ভালো হয়। ওকে, এবার আমাদের গুরুত্বপূর্ণ যে তথ্য, যেমন এখানে 10 নম্বর বলা হয়েছে, নিচের চিত্রের তথ্য অনুযায়ী গাঢ় চিহ্নিত ক্ষেত্রফলগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে চিত্র তোমার 4টা চিত্র দেওয়া আছে, শুধু গাঢ় অংশ, যেটা তুমি একটু থিঙ্ক করলেই পুরো উত্তর পেয়ে যাবে। এটা কিন্তু আমাকে বলাই লাগে না, তারপরেও একটু বললে তোমাদের মনটা ভালো থাকবে। যেমন প্রথম চিত্রটা কিভাবে আঁকা আছে আমি একটু জাস্ট আলোচনা করে দিই, তাহলেই হবে। তো এই যে 9 নম্বর প্রশ্নের যে অ্যান্সারটা বের করা হলো, তোমাদের কারো কোনো ধরনের বিন্দুমাত্র কোনো কনফিউশন কিংবা কোনো কোশ্চেন আছে কিনা? এনিওয়ান? চেষ্টা, বুঝতে পেরেছ? অনুভা? ওকে, ফাইজা? এগুলো কিন্তু চ্যানেলেও থাকবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হচ্ছে, উত্তর দিচ্ছ, সত্য হলে সত্য, কারণ এটা সবসময় যেন থাকবে, যে দেখবে সেই জানবে যে হ্যাঁ এরা বলেছে, যে এরা বুঝছে। বুঝতে পারছো? মার্জিয়া, তুমি কি বলো? ওকে, আজকে জিহাদ নাই না? রাজীব? আচ্ছা, ঠিক আছে, চ্যানেলে দেওয়া থাকে, পরে দেখে নেবে। আর অ্যাসাইনমেন্টটা কবে তোমার জমা আছে এটা কিন্তু আমাকে ইনফর্ম করবে। হ্যাঁ,
তাহলে পরের চিত্রগুলোর ক্ষেত্রফল 10 চিত্রে গাঢ় অংশ তাহলে এইভাবে দেওয়া আছে দেখো একটা সমকোণী ত্রিভুজ এইভাবে দেওয়া আছে আর এখানে একটা অর্ধবৃত্ত এঁকে দিয়েছে তার মানে কোন আইসক্রিম শুধু খাবা তাই না একটা আইসক্রিম কিভাবে আঁকতে তোমাদেরকে জানা হয়ে যাবে বাঁকা করে দিতে একটা সোজা হবে তার মানে ধরে নিতে হবে এটা একটা সমকোণী ত্রিভুজ কোন আইসক্রিম খাবা বলাই হয়েছে যে আইসক্রিমের এই জায়গাগুলো দিয়ে দিছে হ্যাঁ এখানে ক্রিম দেওয়া এখানে কিছু দেওয়া আছে এখন যার যার মন চায় সে খেয়ে নিতে পারো মুখে পানি না আসলেই হবে ওকে কোন আইসক্রিম এই আইসক্রিমের কি দেখা যাচ্ছে একটা 9 আরে এত ছোট লেখা একটা 9 একটা 10 আর একটা 8 10 9 8 10 ও এটা 9 এটা হলো 8 এটা আসলে 6 হওয়ার কথা ছিল কেন এরকম দিয়েছে আমি নিজেও জানি না এটা 8 এটা 10 এটা দেওয়া আছে 9 তাহলে যেহেতু তোমার 8 9 10 দিয়েছে তাহলে আমরা সমকোণী ত্রিভুজ বলতে পারবো না কারণ পিথাগোরাসকে মানবে না যদি এর 9 না দিয়ে 6 দিত তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ হতো এটা কিন্তু খেয়াল করবা তার মানে কোন আইসক্রিম দেওয়া হয়েছে ভালো কথা এই দুটো আলাদা দেওয়া আছে 10 বড় হ্যাঁ 8 আর এটা হচ্ছে 9 তো এটা দিয়ে বুঝতেছি যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ আর এটা হলো একটা অর্ধবৃত্ত যে অর্ধবৃত্তের কি দেওয়া আছে ব্যাস দেওয়া আছে তাহলে অর্ধবৃত্তের ব্যাস দেওয়া তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধ পাবো আর ব্যাসার্ধ থেকে আমরা ক্ষেত্রফল বের করতে পারবো আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো তার মানে চিত্রটি একটি অর্ধবৃত্ত ও একটি বিষমবাহু ত্রিভুজের সমন্বয়ে গঠিত চিত্রটি একটি অর্ধবৃত্ত ও একটি বিষমবাহু ত্রিভুজের সমন্বয়ে গঠিত এখন ভুলেও না তাহলে অর্ধবৃত্তের ব্যাস অর্ধবৃত্তের ব্যাস কত d সেন্টিমিটার তাহলে আমরা অবশ্যই তাহলে আমরা কত পেলাম দেখো 4.5 সেন্টিমিটার অর্থাৎ অর্ধবৃত্তের ক্ষেত্রফল তা আমরা এভাবে দিতে পারি একবারে হাফ ইনটু পাই আর স্কয়ার তো তোমরা এখানে হাফ ঠিক থাকলো পাই ঠিক থাকলো আর 4.5 স্কয়ার যা থাকে তাই থাকলো অর্ধবৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেছি বিষমবাহু ত্রিভুজটির বিষমবাহু ত্রিভুজটির আগে কি বের করব অর্ধ পরিসীমা কত নেব 8 যোগ 10 যোগ 9 divided by 2 তাহলে এখানে কত পেলাম 10 আর এটা 18 18 মানে কত 25
25 বাই কত 2 মানে 12.5। তাহলে আমরা কত পেলাম দেখছো? তাহলে বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা। এবার আমাদের ক্ষেত্রফল দরকার। আমি কি ভুল করছি নাকি দেখো তো? তোমার ভুল হয়েছে না? 18 27 13.5 এটা একটু ভুল হয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে লিখি ত্রিভুজটির ক্ষেত্রফল এগুলা কিন্তু বিরক্ত হওয়া যাবে না, তোমার ঠান্ডা মাথায় ধীরে ধীরে একটু বের করে ফেলতে হবে। হ্যাঁ, বিরক্ত হলে সব শেষ। এটা ছিল তোমার 13.5 ইনটু 13.5 মাইনাস 9, 13.5 মাইনাস 8, 13.5 মাইনাস 10। এটা একটা রেজাল্ট চলে আসবে ত্রিভুজটির ক্ষেত্রফল ক্যালকুলেশন করে। আমি এখানে দেখতে পাচ্ছি 34.1970। তাহলে এখানেও তোমরা ক্ষেত্রফলটা আগে বের করে নিয়ে রাখতে পারো। অর্ধবৃত্তের ক্ষেত্রফল আমরা পেয়ে যাব 31.8087। অতএব কি লেখা যাবে? এখানে লিখে দিই। হ্যাঁ, চিত্রটির ক্ষেত্রফল বা গাঢ় অংশের ক্ষেত্রফল, চিত্রটির গাঢ় অংশের ক্ষেত্রফল। দুটো যোগ করে দিলাম, কিছু লেখা লাগবে না। 34.1970 আর এখানে পেয়ে গেলা তুমি 31.8087। বর্গ সেন্টিমিটার, সরি। তাহলে তাহলে আমরা এখানে রেজাল্টটা কি পেয়ে গেলাম দেখো। রেজাল্টটা আমরা এখানে পেলাম 66.006। পরে আমরা প্রায় লিখে দেব, তাহলে আমাদের রেজাল্ট চলে আসবে 1 বর্গ সেন্টিমিটার প্রায়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসলে এটা তো কোনো ঘটনা না, তুমি নিজের মতো করে অ্যানসারটা বের করতে পারবা। এটা জাস্ট তোমাকে একটু দেখানো যে কোন আইসক্রিম কিভাবে তৈরি হয়েছে। এই বাহুগুলোর দৈর্ঘ্য দেখে আমরা বুঝেছি একটা বিষমবাহু ত্রিভুজ আর একটা অর্ধবৃত্ত মিলেই এটা তৈরি হয়েছে। তাই অর্ধবৃত্তের ক্ষেত্রফল বের করলাম, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম, দুই ক্ষেত্রফল যোগ করে এই চিত্রটির গাঢ় অংশের ক্ষেত্রফল বের হয়ে গেল। টু মাচ ইজি। এবং এই তথ্য অনুযায়ী তোমরা পরের যেগুলো অঙ্ক আছে, অর্থাৎ পরের চিত্রটা একটি বর্গাকার ক্ষেত্র আর একটা অর্ধবৃত্ত, তারপরেরটা ওইভাবে আছে অর্ধবৃত্তের উপরে, যাক আমরা না আগামী দিন দেখবো, অসুবিধা নাই। তাহলে হোমওয়ার্ক হিসেবে আমরা বাসায় যেটা নিতে পারি 16.3 আমরা আজকে 7, 8, 9, 10 এই 10-এর 1 নাম্বারটা। হ্যাঁ, এই পর্যন্তই থাক আজকে। তাহলে তোমরা একটু বাসায় মনোযোগ দিয়ে দেখবা, আশা করি তোমরা সবগুলোই বুঝতে পারবে।